This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। আজ শুরুতেই শুভজিৎ, আমরা ফুল অ্যান্ড ফাইনালে পশ্চিম এশিয়ার যুদ্ধের খবরই নজর রাখবো, যে যুদ্ধের আঁচ এবার সরাসরি ভারতের উপরেও। খামেনেইয়ের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। কিভাবে সরাসরি জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল নিউজ রুম থেকে। সিজার, জানতে চাইবো কিভাবে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে ভারত জড়িয়ে যাচ্ছে, ভারতের ভাগ্য জড়িয়ে যাচ্ছে। দেখো, একদমই সেই জায়গাটাই একদম ফোকাস করে যদি বলা যায়, তাহলে দুটো বিষয় বলতে হবে। ইরানের ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানটা কোথাও কিন্তু এই উপমহাদেশ এবং মধ্য এশিয়া, এই দুটো জায়গার গেটওয়ে। অন্যদিকে নেতানিয়াহু এবং ট্রাম্প দুজনেরই কিন্তু প্রধান লক্ষ্য এই মুহূর্তে ইরানের বর্তমান শাসকের পতন। সেখানে নিউক্লিয়ার নিরস্ত্রীকরণের বিষয়টা যতটা না গুরুত্ব পাচ্ছে, তার থেকে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই বর্তমান ইসলামিক শাসনের অবসান ঘটানো। এবং তুমি এই যুদ্ধের মাঝখানেই নিশ্চয়ই দেখেছো, সমাজ মাধ্যম থেকে শুরু করে পশ্চিমী সংবাদ মাধ্যমে বারবার আরও একটা নাম উঠে আসছে। তার নাম হচ্ছে রেজা শাহ পেহলাভ। তিনি কে? রেজা শাহ পেহলাভ হচ্ছেন ইসলামিক শাসনের আগ পর্যন্ত, বা আরও ভালোভাবে বলতে গেলে ইরানের রাজতন্ত্র 1925 সালে শেষ হয়েছিল সেই পেহলাভ বংশের একজন বংশধর। এবং তাকেই কিন্তু পশ্চিমী সংবাদ মাধ্যম থেকে শুরু করে একটা অংশ তাকে ভবিষ্যতের ইরানের শাসক হিসেবে প্রজেক্ট করা শুরু হয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কোথাও একটা ভৌগোলিকভাবে যেখানে ইরান থেকে উপমহাদেশের দরজা খুলছে, সেখানে সেই ইরান যদি ভবিষ্যতে এই শাসনের পতনের পরে মার্কিন আধিপত্যর শিকার হয়, বা মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বন্ধু, কোট আনকোট বন্ধু সরকারের হাতে ইরান যায়, তাহলে এটা স্পষ্ট যে ইরান এবং তার পাশাপাশি পাকিস্তান দুটো জায়গার ওপরই কিন্তু মার্কিন আধিপত্য অনেকটাই হবে। ইতিমধ্যেই পাকিস্তানের ওপর মার্কিন আধিপত্য কতটা রয়েছে সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। একদিকে ভারতের পশ্চিম দিকে যদি এই চেহারা হয়, অন্যদিকে পূর্ব দিকে বাংলাদেশ। সেই বাংলাদেশেও সাম্প্রতিক যে রদবদল হয়েছে, সাম্প্রতিক যে পালাবদল হয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আমেরিকার আধিপত্য ক্রমশ বাড়ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে উপমহাদেশের রাজনীতির যে সমীকরণ বদলাবে, এটাও যেমন ঠিক, তার পাশাপাশি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন ভারতের পক্ষেও কিন্তু সেটা সুখকর হবে না। যেমন সুখকর হবে না চীন বা রাশিয়ার পক্ষেও। তার কারণ এই ইরানের মাধ্যমেই কিন্তু মধ্য এশিয়ার রাস্তা খুলছে, এবং সাবেক সোভিয়েটের ওপর আর রাশিয়ার যে প্রভাব এখনো রয়েছে সেটা খর্ব হবে। এবং সেখানে দাঁড়িয়ে সরাসরি রাশিয়ার আকাশে মার্কিন আগ্রাসন বা মার্কিন আধিপত্য তৈরি হবে, যেটা রাশিয়া কখনোই চাইবে না। একেবারে আপাতত ধন্যবাদ সিজার। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল, জানাচ্ছিলেন কিভাবে এই ইসরায়েল ইরান যুদ্ধের কোনো না কোনো ধাক্কা বা কোনো না কোনো প্রভাব ভারতের উপরে এসেও পরোক্ষভাবে পড়তে চলেছে, যদি ইরানে শেষমেশ এই রেজিম চেঞ্জ বলতে আমেরিকা যেটা বারবার করে থাকে বিভিন্ন দেশে পৃথিবীতে, অর্থাৎ শাসকের মাথা বদল যদি ঘটিয়ে দেয়, এবং সেই শাসক, নতুন শাসক যদি ভীষণ রকম মার্কিন ঘনিষ্ঠ বা মার্কিন বন্ধু হন, ঠিক যেভাবে রেজা বা শাহ বংশের সঙ্গে পূর্ণ শাহ ইরানের যে শাহ বংশ ছিল, অর্থাৎ যারা ইরানের রাজা ছিলেন তাদের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উপমহাদেশে আমেরিকার আধিপত্য চীনের জন্য একই সঙ্গে আশঙ্কার। একইভাবে ইরানের পালাবদল হলে বাড়বে মধ্য এশিয়ার রাজনৈতিক অস্থিরতাও। রাশিয়ার কাছে উপমহাদেশের এই পরিবর্তিত সমীকরণ অস্বস্তির নয়, বরং ভয়ের। আর সেই কারণে ইরান যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িয়ে গেলে সংঘর্ষের ব্যাপ্তি ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখান থেকে আরো একবার চলে যাব সিজারের কাছে, আমাদের চিফ রিপোর্টার সিজার আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। সিজার, এখানে আরো কিছু ডাইমেনশন যুক্ত হয়ে যাচ্ছে, এখানে চীন চলে আসছে আলোচনাতে, রাশিয়া চলে আসছে। একদমই, কারণ উপমহাদেশের যদি এই রাজনৈতিক সমীকরণ বদল হতে শুরু করে, তাহলে চীন এই মুহূর্তে মাল্টিপোলার ওয়ার্ল্ডে চীন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি যেখানে কোথাও তাকে চ্যালেঞ্জ করতে সমর্থ, সেই জায়গায় যদি মার্কিন আগ্রাসন বা মার্কিন আধিপত্য বেড়ে যায়, সেটা চীনের পক্ষে সুখকর হবে না। এবং অন্যদিকে যেটা একটু আগে তোমায় মধ্য এশিয়া প্রসঙ্গে বলছিলাম, রাশিয়ার আশঙ্কার জায়গাটা, আর সেখানে দাঁড়িয়ে আজকের রাশিয়া বা চীন তারা চুপ করে আছে, তারা হয়তো জল মাপছে। ভবিষ্যতে তারা কি আদৌ
চুপ করে থাকবে যদি সরাসরি আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যায়? আর সেখান থেকেই এই আশঙ্কাটা যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে গেলে সেই যুদ্ধ কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে জোরালো করবে। তার কারণ আরও যে সুপার পাওয়ারগুলো রয়েছে যাদের ইন্টারেস্ট বিভিন্নভাবে যুক্ত রয়েছে ইরান এবং সংলগ্ন পশ্চিম এশিয়া এবং উপমহাদেশে, তারা কিন্তু চুপ করে থাকবে না। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে তাদেরকেও এই যুদ্ধে জড়াতে হবে, আর সেটা সামগ্রিকভাবে একটা মহাযুদ্ধের দিকেই এগিয়ে নিয়ে যাবে। একেবারেই সিজার। আর ঠিক এই পরিস্থিতিতেই আজ যখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের 35 মিনিটের টেলিফোনিক কথাবার্তা হলো, টেলিফোনের কথোপকথন হলো, তখন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। বই কি এই কথোপকথনে যেরকম একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা এসছে, তেমনি অবধারিতভাবে ইরান ইসরায়েল যুদ্ধের কথাও এসছে। আর ঠিক সেই সময়ই পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি আমেরিকার যে কোনো ভূমিকা ছিল না সেই সংঘর্ষ বিরতি ঘোষণার ক্ষেত্রে বা সংঘর্ষ বিরতির সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে, সেটা ট্রাম্পকে যেন কার্যত মনে করিয়ে দিয়েছেন মোদি। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিরও কোনো ভূমিকা ছিল না। ট্রাম্প দাবি করেছিলেন দুদেশকেই নাকি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে তিনি নাকি বাণিজ্যের হুমকি দিয়ে, হুঁশিয়ারি দিয়ে এই চুক্তিতে পৌঁছতে বা এই সংঘর্ষ বিরতিতে পৌঁছতে তিনি নাকি বাধ্য করেছিলেন একরকম। মোদি কিন্তু স্পষ্ট ট্রাম্পকে বলেছেন যে তার সঙ্গে ট্রাম্পের শেষ কথা হয়েছিল পেহেলগাঁও হামলার দিন, অর্থাৎ এই যে 8, 9, 7, 8, 9, 10 জুনের সেই সময় যে কোনো কথা হয়নি, সেই সময় যে ট্রাম্পের সঙ্গে ভারতের এই সংঘর্ষ বিরতি ঘোষণার কোনো সম্পর্কই ছিল না, ট্রাম্পের সঙ্গে যে নরেন্দ্র মোদীর পেহেলগাঁও হামলার পরবর্তী সময়ের কোনো কথাই হয়নি, সেটা আরেকবার মনে করিয়ে দেওয়া এবং স্পষ্ট করে দেওয়া, জানিয়ে দেওয়া যে কোথাও ভারত কোনো রকমভাবেই কোনো মধ্যস্থতা আজ পর্যন্ত অ্যালাউ করেনি বা মধ্যস্থতাতে রাজি হয়নি, মধ্যস্থতা কাউকে করতে যায়নি এবং ভবিষ্যতেও দেবে না। কি বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র, শুনে নেব। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। राष्ट्रपति ट्रंप ने भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। আমার সঙ্গে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট অর্থাৎ সামরিক কৌশলগত বোঝাপড়ার যিনি বিশেষজ্ঞ সেই সুভাষিস বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন আমার সঙ্গে। কথা বলবো সুভাষিস বাবুর সঙ্গে। সুভাষিস বাবু, পরপর যদি খবরগুলোকে এক সূত্রে গাঁথি, একদিকে আমেরিকার ক্রমবর্ধমান প্রভাব উপমহাদেশের রাজনীতিতে, বাংলাদেশ তো ছিলই, এবার কোথাও যদি ইরানে তাদের পছন্দ মতো এই রেজিম চেঞ্জ হয়, অর্থাৎ শাসক পরিবর্তন হয় এবং ওই শাহা বংশের বংশধর যদি এসে আবার বসেন তাহলে, এবং তারপরে রাশিয়া এবং চীনের মাথা ব্যথার জায়গা, সেখান থেকে আজকে মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানিয়েছিলেন মোদীকে কানাডা ফেরত একবার ঘুরে যান। আমি তো তাড়াহুড়োর জন্য শেষমেশ থাকতে পারিনি G7 পুরো সামিটটাতে, আপনি একবার দেশে ফেরার পথে ঘুরে যান। সেখানে পরিষ্কার মুখের উপরে না বলাটা এটা কতটা তাৎপর্য? দেখুন, এই গোটা ঘটনাটার পিছনেই একটা জিনিস হবে, আমেরিকা আজকে সেই জায়গায় আছে যে আমেরিকাকে আজকে বহু ব্যালেন্সকে রিঅর্ডার করতে হচ্ছে। কারণ আমেরিকাও জানে যে শুধু তেলের দখল নেওয়াতেই বা তেলের জায়গাগুলোতে দখল নেওয়াতেই পুরো সমস্যার সমাধান হবে না। কারণ ইকোনমিক শিফট যে কোনো মুহূর্তে ঘটতে পারে ডিপেন্ডিং অন ব্রিক্স, যেটা আমি আপনাকে আগের দিনই বলছিলাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় জিনিসটা খুব ভয়ঙ্কর একটা দিক হতে পারে, যেটা আমেরিকা যেই জিনিসগুলো দাবি করছিল। দেখুন, ট্রাস্টওয়ার্দি ম্যাটারটা একটা বড় জিনিস কিন্তু গ্লোবাল ডিপ্লোমেসিতে। সেখানে আমেরিকা বহু রকমের দাবি করেছিল যে উনি নাকি মানে আমাদের সাথে পিস নেগোসিয়েশনে হেল্প করেছেন, পাকিস্তানের সাথে পিস নেগোসিয়েশন করেছেন। যেটা দাঁড়িয়ে সেটা পুরো প্রমাণিত হয়ে গেল যে উনি মিথ্যে কথা বলেছেন। তো এই যে মিথ্যে কথাগুলো উনি বলেছেন, এটা কিন্তু শুধুমাত্র ভারতের কাছে হাস্যকর হয়ে গেল এরকম না, বিশ্ব রাজনীতির পরিমণ্ডলে সবাই বুঝে গেল যে আমেরিকা বহু এমন দাবি করে যেগুলোর উপরে নিজের কন্ট্রোলই নেই। আমার থেকে এখানেই প্রশ্ন সুভাষিস বাবু, যখন এই মার্কিন প্রভাবটা ক্রমশ বাড়ছে, মার্কিন ইসরায়েল জোটের সামনে প্রত্যেক দিন আরো বেশি করে ইরানকে অসহায় লাগছে বা ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ, মানে ইরানের এই শাসকদের সম্পূর্ণ আত্মসমর্পণ কার্যত সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে, ঠিক তখন
আমেরিকাকে মুখের উপরে এই কথাটা বলা এবং গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া যে ট্রাম্পের দাবি একটা বিশুদ্ধ মিথ্যা ছাড়া আর কিছু ছিল না, সেটা ট্রাম্পকে আমরা মুখের উপর বলে দিয়েছি এবং কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই জানিয়ে দিয়েছি, এটা এই পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ কূটনৈতিকভাবে? দেখুন, কূটনৈতিকভাবে ভারতবর্ষের নেগোসিয়েশন স্কিল ট্রাম্পের থেকে শেখার দরকার নেই। সচিন টেন্ডুলকার আমার থেকে ব্যাটিং শিখবে না। এবার পয়েন্টটা হচ্ছে যে ট্রাম্প চেষ্টা করলো নিজের রেলেভেন্স বোঝানোর জন্য আজকে নরেন্দ্র মোদীকে রীতিমতো উনি পুলিং করতে চাইলেন গোটা ব্যাপারটা। নরেন্দ্র মোদী জানেন যে আপনি যদি ইরানের এক্সিসটা একটু ভালো করে দেখেন, চায়না, রাশিয়া এন্ড ইন্ডিয়া কম্পারেটিভলি তিনজনই কিন্তু সাইলেন্ট আর ব্যালেন্স স্টেটে পয়েন্ট অফ টাইম ঘুরে আছে। আমাদের সঙ্গে থাকুন সুভাষিবাবু, আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ভারতীয় এবং বাঙালি ছাত্র দীপন চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, সরাসরি গবেষক। আমি দীপনবাবুর সাথে কথা বলার চেষ্টা করব। দীপনবাবু, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখানে আশপাশে যা ঘটছে যদি সেটা প্রথমে একটু আমাদেরকে বলেন। মানে কার্যত আপনাকে আহ্বান জানাচ্ছি টিভি9 বাংলার দর্শকদের জন্য, বাংলার দর্শকদের জন্য, এই মুহূর্তে যত বাঙালি টিভি9 দেখছেন তাদের সবার জন্য ইসরায়েলে উপস্থিত একজন বাঙালি হিসেবে একটু রিপোর্টিং করে দেওয়ার, কি হচ্ছে ওখানে এখন? দেখুন, এখানে যেটা হয় আর কি, যে মানে আপনারা তো দেখেছেন যে যুদ্ধটা তো চালু হয়েছে। তো শুরুর 1-2 দিনে যেটা হয়েছিল যে মিসাইল যেটা আসছিল তার ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটি অনেকটা স্ট্রং ছিল, কিন্তু লাস্ট 1-2 দিনে সেটা একটু কমেছে। মানে কমেছে বলতে মানে আগে যেটা ধরুন একসাথে 50টা মিসাইল আসছিল, এখন সেটা 10-12টা আসছে। তবে সকালবেলা সাধারণত এইটা একটু কম থাকে। মূলত এরা যেটা করে যে সন্ধ্যের পর বা রাতের দিকে বা ভোরবেলা মিসাইলটা পাঠায়। তো তখন যেটা হয়, এখানে একটা ডেডিকেটেড সিস্টেম আছে আর কি, মানে অ্যাপ আছে এদের নিজস্ব গভর্নমেন্টের। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে আপনাকে একটা অ্যালার্ট দেয় যে আপনি এবার শেল্টারে যেতে হবে। যে যখন ওই সাইরেনটা হয় আমরা তখন ওই শেল্টারে যাই। তারপর আবার যখন মিসাইলগুলো ইন্টারসেপ্ট হয়ে যায় বা কিছু ক্ষেত্রে যখন হিটও হয়, তো তারপর সব যখন ক্লিয়ার হয়ে যায় তখন একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয় ওই অ্যাপটা থেকে, এবং দিয়ে তারপর আপনি আবার আপনার ঘরে বা যেখানে আপনার মানে যেখানে থাকবেন মানে ওয়ার্ক প্লেস বা ইত্যাদি সেইখানে ফিরে আসতে পারেন। আর দীপনবাবু, এই শেল্টার নিয়ে একটা কথা জিজ্ঞাসা করব। আমি জাস্ট কিছুক্ষণ আগে টাইমস অফ ইসরায়েলের সাইটে দেখছিলাম যে এক মহিলা একটা ভিডিও আপলোড করেছে। তিনি তার শেল্টারে ছিলেন গত 2 দিন, প্রায় পুরো সময়টাই এই বিমান হানার যতক্ষণ হয়নি বা মিসাইল হানা হয়নি সেই সময়টুকু বাদ দিলে সেই শেল্টারের ছবিটা দেখাচ্ছিলেন। দেখে শুনে যে কোনো বাঙালি মধ্যবিত্ত যারা কলকাতা শহরে বা তার আশেপাশে থাকেন তাদের রীতিমতো লোভ লাগতে পারে। আমার চোখের আন্দাজে আমি যা দেখে বুঝলাম মোটামুটি এটা 1500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, মাটির তলায় পুরোটাই। এই শেল্টারগুলোর চেহারা কিরকম একটু আমাদের জন্য বলে? এটাকে ইসরায়েলি নাগরিকের জন্য একরকম, আপনারা যারা পড়তে গিয়েছেন বা গবেষণা কাজে গিয়েছেন তাদের জন্য আরেক রকম, কিরকম চেহারাটা? না দেখুন, এখানে অ্যাকচুয়ালি শেল্টার হচ্ছে 2 ধরনের আছে। একটা হচ্ছে কিছু পাবলিক শেল্টার আছে যেগুলো মূলত যেরকম আমাদের আন্ডারগ্রাউন্ড শেল্টার আমরা বুঝি সেই রকম। আর দ্বিতীয় যেটা, আমরা যেরকম বহুতল অ্যাপার্টমেন্টে যেরকম থাকি, তো প্রত্যেক ফ্লোরে একটা করে ঘর যেরকম আপনি বলছেন সেরকম নির্দিষ্ট করা আছে, যেটা হচ্ছে শেল্টার। এই ঘরটা মোটামুটি 2 থেকে 3 বার আর কি কংক্রিটের ওয়াল দিয়ে রিইনফোর্স করা এবং মেটাল দরজা দিয়ে এটাকে সারাউন্ডেড আর কি। বেসিক্যালি একটা ব্লাস্ট প্রুফ ঘর আপনি বলতে পারেন, যদিও সেটা হয়তো সবসময় 100% অ্যাকিউরেট নয়। তো যেটা আমি বললাম আগেই যে ওই অ্যালার্টটা আসলে সাধারণত আমাদের ওইখানে যেতে হয়। তো এটা সবার জন্য অ্যাক্সেস, এরকম নয় যে ইসরায়েলিদের জন্য কিছু আছে। যে ফ্লোরে থাকে সেই ফ্লোরের শেল্টারে অ্যালার্ট আসলে চলে যাবে, আবার যখন গ্রিন সিগন্যাল চলে আসবে তখন সেখান থেকে বেরিয়ে সে নিজের কাজে ফিরে আসবে। বেশ আমাদের সঙ্গে থাকুন দীপনবাবু। এই মুহূর্তে দীপন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ভারতীয় এবং বাঙালি ছাত্র। দীপনবাবু আমাদের সঙ্গে সরাসরি ওখান থেকে তার অভিজ্ঞতা শেয়ার করছেন, কিন্তু এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর যুদ্ধেরই আসছে। আমি শুভজিৎকে অনুরোধ করবো যদি সেই খবরগুলো একই সঙ্গে আমাদের দর্শকদের দেওয়া যায়। শুভজিৎ, একদমই সেই খবরগুলো আমরা জানিয়ে রাখি। এক্ষেত্রে আরো একটা বিষয়, গত বছর ডিসেম্বর মাসেই ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন এটার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছিল ইসরায়েল। হেজবুল্লাহর পতন এবং আসাদ জামানা শেষ হতেই সিরিয়ার আকাশপথ খুলে যায়। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কের টাইমসের প্রতিবেদন দাবি করছে সেটা। ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো প্রেজেন্টেশন দিয়েছিলেন নেতানিয়াহু। তার মানে হোমওয়ার্কটা অনেক আগেই ছিল, রেকিটাও প্রায় হয়ে গিয়েছিল। দীপের কাছে কিছু ইন্টারেস্টিং তথ্য রয়েছে আমার সহকর্মী দীপ। দেখো, অপারেশন রাইজিং লায়ন যার মূল লক্ষ্যই ছিল ইরানের যত পরমাণু গবেষণা আছে সেগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। তার ব্লুপ্রিন্ট বা ছক কষা কিন্তু শুরু হয়ে গেছিল গত বছরের ডিসেম্বর মাস থেকে। ডিসেম্বর মাসে যখন হিজবুল্লাহর একেবারে মানে প্রায় পতন নিশ্চিত হয় এবং আসাদ জামানা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ার আকাশপথ সেটা যখন ইসরায়েলের জন্য খুলে যায়,
তখনই কিন্তু পরিকল্পনা হয়ে গেছিল যে ইরানের একেবারে অমদলে হামলা চালানো হবে এবং সেক্ষেত্রে বায়ুসেনা হামলা চালাবে, ড্রোন পাঠিয়ে হামলা হবে, একেবারে বেশি বেশি ইরানের যত পরমাণু ঘাঁটি আছে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। গত বছরের এই ডিসেম্বর থেকে প্ল্যানিং সব কষা শুরু হয়। ফেব্রুয়ারি মাসে, চলতি বছরে মানে 2025 ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বোঝান যে কেন ইরানে এই মুহূর্তে অবিলম্বে হামলা চালানো প্রয়োজন এবং ইরানের যত পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলোকে নিশ্চিত করে দেওয়া প্রয়োজন। তিনি একেবারে প্রেজেন্টেশন দেন, মানে একটা কর্পোরেট ধাঁচে প্রেজেন্টেশন যেমন হয় সেই রকম ভাবে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে তার ডেস্কটপে তাকে একেবারে আনুষ্ঠানিকভাবে একটা প্রেজেন্টেশন দেন ইরানের গবেষণা কতটা বারবারন্তি পর্যায়ে পৌঁছে গেছে, অবিলম্বে না থামালে ইরান যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারবে। এই আশঙ্কার কথা ট্রাম্পকে জানান। ধন্যবাদ। অন্যদিকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, এবার হরমুজ প্রণালী, আপনারা জানেন কতটা ইম্পর্টেন্ট। এই হরমুজ প্রণালীতে মাইন বিছিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। আমেরিকা যদি হামলা চালায় তাহলে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন যুদ্ধজাহাজ যে কোনো মূল্যে রুখে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সিজার, এই হুমকিটা মানে হরমুজ প্রণালীর গুরুত্ব আমরা জানি, সেক্ষেত্রে এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে? দেখো, সার্বিকভাবে একটা বড় সমস্যা হতে পারে এবং সেই প্রভাব কিন্তু গোটা বিশ্বে পড়তে পারে। কারণ হরমুজ প্রণালী যদি অবস্থান দেখো, তার একদিকে পূর্ব দিকে রয়েছে ওমান সাগর, পশ্চিম দিকে রয়েছে গালফ অফ পার্সিয়া বা পারস্য উপসাগর, এবং এই দুটোর মাঝখানে হরমুজ প্রণালীর ঠিক কাছেই, একদম হরমুজ প্রণালীর কাছে হরমুজ যে দ্বীপ, তার উত্তর দিকে রয়েছে বন্দর আব্বাস বা আব্বাস পোর্ট, যেটা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পোর্ট, এবং তার মাঝখানে এক একটা জায়গায় 30 থেকে 33 মাইল হচ্ছে এই প্রণালী যে চওড়া, এবং সেই জায়গায় ইরানের নিয়ন্ত্রণ। ইরান সেখানটা যদি আটকে দেয় তাহলে গোটা বিশ্বের তেল সরবরাহের প্রায় 30% এই প্রণালী দিয়ে সেটা সরবরাহ হয়, সেটা সম্পূর্ণভাবে আটকে যাবে এবং সেটা প্রভাব কিন্তু গোটা বিশ্বে পড়বে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হরমুজ প্রণালী যদি বন্ধ করা হয় তাহলে বাধ্য হবে বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে, এবং সেই কারণেই এই স্ট্র্যাটেজিক পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্বভাবতই মার্কিন যুক্তরাষ্ট্রও জানে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে তারাও চেষ্টা করবে হরমুজ প্রণালীকে যাতে খোলা রাখা যায় সেই ব্যাপারে তারা পদক্ষেপ করার। পাল্টা ইরানও চেষ্টা করছে সেই হরমুজ প্রণালী যাতে কোনোভাবে তাদের নিয়ন্ত্রণ থেকে বাইরে না যায় সেটা নিশ্চিত করার। একদমই, অনেক ধন্যবাদ। আমি একবার দর্শকদের একবার আমরা বিগ বলে দেখাই এই যে হরমুজ প্রণালীটা, সেইখান থেকে এইটার থেকে 30% প্রায় তেল সরবরাহ। সৌদি আরবের দুটো জায়গা আছে, সৌদি আরবের দুটো সাগর আছে সৌদি আরবের জন্য, সমুদ্রপথ, একটা পারস্য উপসাগর, অন্যদিকে রেড সি, লোহিত সাগর। কিন্তু বাকিদের ক্ষেত্রে অর্থাৎ কুয়েত, ইরান নিজে, আমির শাহী এবং ওমানের ক্ষেত্রে প্রায় পুরোটাই কিন্তু এই হরমুজ প্রণালীর উপরে অনেকটা নির্ভরশীল, বিশেষ করে তেলের যাতায়াত। এবং এই তাই 30% গোটা পৃথিবীতে যে পরিমাণে তেল যাতায়াত করে, রপ্তানি হয়, আমদানি রপ্তানি, তার 30% এটার উপরে, এই প্রণালীর উপর নির্ভর করে। ফলে এই প্রণালী যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে কিন্তু নিশ্চিতভাবে সারা পৃথিবীতে তেলের দামে প্রভাব পড়বে, তেলের যাতায়াতে প্রভাব পড়বে। সোজা কথায় তেল উৎপাদনকারী দেশগুলো থেকে তেল আমদানিকারী দেশগুলোর যে আমদানি করা, সেটা ভীষণভাবে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে হরমুজ প্রণালী দিয়ে একটা এই মুহূর্তে হুঁশিয়ারি দিয়ে রাখছে ইরান। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দীপনের সঙ্গে কথা বলছিলাম, এরকম ইরানে আটকে পড়া বেশ কয়েকজন ভারতীয়দের উদ্ধারে তৎপর হয়েছে দিল্লি। আটকে পড়া ভারতীয় বংশোদ্ভূতরাও চাইলে আর্মেনিয়া সীমান্তের দিকে এগোতে পারেন। কাগজপত্র পাওয়া গেলে ভারত তাদের ফিরে আনবে। কাশ্মীর সহ ভারতের যে 10,000 ছাত্রছাত্রী ইরানে আটকে রয়েছেন তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, অথবা আর্মেনিয়া সীমান্ত দিয়ে যেতে বলা হয়েছে, যেখান থেকে উদ্ধার করে তাদের দেশে ফেরানো হবে। রুশ ইউক্রেন যুদ্ধের সময় অপারেশন গঙ্গা চালানো হয়েছিল, তখন ভারতের অনুরোধে দুপক্ষই সংঘর্ষ বিরতি করে। ইরান ইসরায়েল যুদ্ধে সেটা করার উপায় নেই, ফলে আর্মেনিয়া দিয়ে যে ভারতীয়দের ফেরানো সম্ভব সেটা দীর্ঘদিনের একটা কূটনৈতিক সাফল্য বা ফসল বলা যেতে পারে। গত 10 বছরে আর্মেনিয়াকে স্বাথী রেডার, পিনাকা রকেট লঞ্চার, অ্যাটাগাস কামান, আকাশ এয়ার ডিফেন্স এবং অ্যান্টি ট্যাঙ্ক মাইন, 1.5 লক্ষ গ্রেনেড, 50 লক্ষ গুলি ভারত দিয়েছে। শুধু তাই নয়, আর্মেনিয়া অটোমান তুর্কিরা যে গণহত্যা করেছিল সেটাকেও গণহত্যা বলে ভারত স্বীকৃতি দেয়। এখন সেই স্বীকৃতি কাজে লাগালো। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যে ফের 100 দিনের কাজ চালুর নির্দেশ দিল হাইকোর্ট। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ আপনাদের জন্য জানাই, রাজ্যে ফের
100 দিনের প্রকল্পের কাজ চালুর নির্দেশ দিল হাইকোর্ট। 1 আগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকাল ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, করা মন্তব্য প্রধান বিচারপতির। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, জানতে চাইবো বিস্তারিতভাবে এই রায় সম্পর্কে, নির্দেশ সম্পর্কে। দেখো, 2022 সালের 6ই মার্চ এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার ক্ষেত্রে প্রধানত সামনে এসেছিল দুর্নীতি। যে পরিমাণ দুর্নীতি সামনে এসেছিল তার উপরে ভিত্তি করেই এই নির্দেশ দেওয়া হয়। যদিও তারপর থেকে 2টি মামলা দায়ের করা হয়, জনস্বার্থ মামলা। মূলত যারা টাকা পাচ্ছেন না তাদের কথা ভেবেই প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন। তবে যেহেতু এ রাজ্যের ক্ষেত্রে এই দুর্নীতি সামনে এসেছে তাই বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির বক্তব্য, দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। একই সঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র এবং চাইলে কেন্দ্র তার নিজস্ব পোর্টালের মাধ্যমে সরাসরি 100 দিনের কাজে যারা টাকা পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি যেতে পারবে। অর্থাৎ প্রধান বিচারপতির বক্তব্য, যেভাবেই হোক না কেন এই প্রকল্প চালু করার দরকার রয়েছে। এখন একটুখানি পিছনে যদি আমরা ফেরত তাকাই তাহলে দেখতে পাবো যে 2022-এর পরবর্তী সময় একটি অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়া হয়। কেন্দ্রের আইনজীবী সেখানে বলেন যে রাজ্য সরকারের যে অ্যাকশন টেকেন রিপোর্ট তার উপরে ভিত্তি করেই দেখা যাচ্ছে যে অজস্র টাকার দুর্নীতি হয়েছে, কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং যার ফলে এই প্রকল্প তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। আগামী দিনে 1 আগস্ট থেকে এই ফের আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, হাইকোর্টের অর্ডার নিশ্চয়ই শুনেছেন, নির্দেশ 1 আগস্ট থেকে চালু করতে হবে 100 দিনের কাজের প্রকল্প। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকাল ঠান্ডা ঘরে পাঠিয়ে রাখা যায় না। যদি দুর্নীতির অভিযোগ থাকে, যে অভিযোগ রয়েছে হাইকোর্টের সামনে, সেই অভিযোগের অন্তত কিছু সারবত্তা সামনে এসছে, তার ভিত্তিতে হাইকোর্টের পর্যবেক্ষণ এবং নির্দেশ, কেন্দ্রীয় সরকার যে কোনো শর্ত দিতে পারবে এই প্রকল্প চালানোর জন্য, কিন্তু প্রকল্প চালাতেই হবে। আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া তন্ময়বাবু দল থেকে। আমরা স্বাগত জানাই এবং ফাইনালি আমরা যেটা এতদিন ধরে বলে এসেছিলাম সেটাই প্রতিষ্ঠিত হলো এবং প্রমাণিত হলো। ভারতীয় সংবিধানের ন্যায় বিচার এখনো হয় এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ যে আদালত আমাদের যে দাবি সেই দাবিতেই মান্যতা দিলেন। কারণ কোনো একটা সিস্টেম যদি থাকে, সেই সিস্টেমে যদি করাপশন হয়ে থাকে সেটা দেখার জন্য বিভিন্ন সংস্থা আছে, তারা দেখবে, তদন্ত করবে এবং আইন আদালত আছে, সেখানে বিচার হবে। কিন্তু তাই বলে পুরো সিস্টেমটা তুলে দেওয়া যায় না। কোথাও একটা কালকে যদি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি থাকে তাহলে এইরকম কথা বলা যায় না যে গোটা দেশের সমস্ত হাসপাতাল বন্ধ করে দিলাম। এইরকম তুগলকি কাণ্ড আসলে বিজেপি সরকার, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার করছে। এর বিরুদ্ধে ধিক্কার জানায়। আমাদের যে আন্দোলন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে দিল্লিতে গিয়েও আন্দোলন করেছিল, আজকে প্রমাণিত হলো আমরা সঠিক পথে এগোচ্ছি। মানুষের দাবি দাবা আমরা আদায় করেই ছাড়বো এবং সেক্ষেত্রে আদালত পাশে আছেন। এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মহামান্য আদালতকে। বেশ, অনেক ধন্যবাদ তন্ময়বাবু আমাদেরকে প্রাথমিক প্রতিক্রিয়া জানানোর জন্য। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেটা প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থান ছিল বা প্রচার ছিল, সেটাকে কিছুটা সাহায্য করবে আপনাদের মনে হয় ভবিষ্যতের জন্য? একেবারেই না। 100 দিনের কাজে সেকশন 27-এ যে শর্তগুলির কথা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল তা এখনো পর্যন্ত রাজ্য সরকার জানায়নি। আদালতের নির্দেশ আসার পর আমরা এই ব্যাপারে আদালতের নির্দেশ হাতে পেলে আমরা আদালত কি ঠিক লিখিত অর্ডারে বললেন সেটা বুঝতে পারবো। কিন্তু আপনাদের ভাষ্যে যা বুঝলাম যে শর্ত চাপাতে পারো, শর্ত তো এটাই ছিল যে চোর ধরো জেল ভরো। যদি কেউ চুরি করে থাকে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের দায়িত্ব সেই চোরদের জেলে ভরা, এফআইআর করা। তো যদি কেন্দ্রের কাছে শর্ত চাপানোর অধিকারী থাকে তাহলে সেকশন 27টাকে আবার একটা নতুন শর্ত চাপিয়ে কেন্দ্র বলতে পারে যে এটা পালন করো, অর্থাৎ চোর ধরো জেলে ভরো। এবং তৃণমূলের মুখপাত্র যেভাবে কলকাতা আদালতের এই রায়কে স্বাগত জানাবেন, আশা করব ওবিসি সংরক্ষণ নিয়েও ঠিক সেভাবেই স্বাগত জানাবেন। আশা করব বাকি অন্যান্য ক্ষেত্রে এসএসসি নিয়ে কলকাতা হাইকোর্টের যে রায় তাকেও স্বাগত জানাবেন। এবং স্বাগত জানানো তো সিলেক্টিভ হতে পারে না। আদালতের প্রতি যদি আস্থা থাকে তাহলে আদালতের প্রতিটি রায়কেই স্বাগত তাদের জানাতে হবে। কিন্তু আমার ধারণা যে যেহেতু 100 দিনের কাজ এটা একটি কনস্টিটিউশনালি গ্যারান্টেড অ্যাক্টের মাধ্যমে হয়েছে, আদালত নিশ্চিতভাবে সংবিধানের ওই চৌধুরীতে প্রবেশ করবে না এবং কেন্দ্রীয় সরকারের সংবিধান স্বীকৃত যে অধিকার রয়েছে সেই অধিকারে
সেকশন 727, সেই সেকশন 27 আপনারাও অধ্যয়ন করে নিন, যা আছে অর্থাৎ রাজ্য সরকারকে বলা হয়েছে, সে কারণে জানিয়েছে জগন্নাথ বাবু যে কেন্দ্রীয় সরকার যে কোনো শর্ত চাপাতে পারে, কিন্তু কাজ চালু করতে হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। প্রাথমিক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাজ্যের। কি বলেছেন একবার শুনবো। এই যে কেন্দ্রের বৈষম্য ছিল, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে 3700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছেন। বারবার আমরা সরব হয়েছি, চিঠি, ডেপুটেশন, আন্দোলন হয়েছে। আজ কলকাতা হাইকোর্টের রায় আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে, বৈষম্যমূলকভাবে, প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ইউনুস মন্তব্য ঘিরে বিতর্ক চরমে উঠেছে। এটা সরকার চলছে, এর চেয়ে ইউনুসের সরকার ভালো। আপনারা জানেন গতকাল খিদিরপুরে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে ঠিক এভাবেই নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথা দেশদ্রোহের শামিল, পাল্টা তৃণমূলের আক্রমণ। শুভেন্দু অধিকারীকে বাংলাদেশে পাঠানোর দাবি জানাচ্ছেন শাসক দল। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का तुम्हार देखा नहीं रे, तुम्हार देखा नहीं, ऐसे तो पानी नहीं, তারপরে যদি জল নেই তো বলে তেল নেই, এখনো ধোঁয়া। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে। মানে এই ধরনের স্টেটমেন্ট কোথাও একটা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতবর্ষের যে কেন্দ্র রাজ্য সম্পর্কের অবস্থান, সেই জায়গাটাকে সরাসরি আঘাত করা। আমরা অবিলম্বে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই মন্তব্য ভারতবর্ষের কোনো নাগরিক করা মানে এটা দেশবিরোধী মন্তব্য। যে শুভেন্দু অধিকারীরা কথায় কথায় দেশপ্রেমের শিক্ষা দেন, এই মন্তব্য করার জন্য অবিলম্বে ওনার বিরুদ্ধে ইউএপিএ জারি করে দিয়ে ওনার বিরুদ্ধে প্রয়োজন এজেন্সি দিয়ে কার্যক্রম শুরু করা উচিত দেশবিরোধী মন্তব্য করার জন্য। পার্টির যা এই মুহূর্তে অবস্থা, এবার যদি নির্বাচন হয়, এবার সম্ভবত লিডার অফ অপোজিশন হওয়ার জন্য যে বিধায়ক সংখ্যা প্রয়োজন, সেই বিধায়কটুকু বিজেপির সাথে থাকবে না। তাই এখন থেকেই এদেশের বুকে, এই রাজ্যের বুকে লিডার অফ অপোজিশন হতে না পারার যন্ত্রণাটা অনুধাবন করতে পেরেই উনি কি আগামী দিন বাংলাদেশের জন্য ইট পেতে রাখলেন? বিধানসভার গেটে তল্লাশি নিয়ে শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ। বিরোধী বিধায়করা ঢোকেন বলেই কি তল্লাশি, এ প্রশ্ন তিনি করছেন। বিরোধীদের ক্ষেত্রেই কেন তল্লাশি, প্রশ্ন শুভেন্দু অধিকারী। এমএলএদের গেট আর অপোজিশনের গেট বলে এটা করে, ওই গেটটার নাম তাহলে লিখে দেন মমতা গেট বলে, ওই গেটটার নাম লিখে দেন মমতা। জানতে পারলাম যে নিরাপত্তার খাতিরে চেক করা হচ্ছে। অবশ্যই এটা ওয়েল অ্যান্ড গুড, এটা হওয়া দরকার। আমি 4 বছর বিধানসভায় আসছি, এই প্রথম দেখছি। এটা অনেক আগেই হওয়া দরকার ছিল, আমি মনে মনে ফিল করতাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এখানে ভিআইপি আর ভিভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে। যারা ভিআইপি তাদের সাথে এক ট্রিট হচ্ছে, ভিভিআইপি যারা তাদের সাথে আলাদা ট্রিট হচ্ছে। অর্থাৎ মিনিস্টার গেটে কোনো নিরাপত্তার ওখানে এত সংখ্যা নাই, সেই জন্য ওই গেটে যে গাড়িগুলো ঢুকছে কোনো চেকিং হচ্ছে না। বিধায়করা যে গেট দিয়ে ঢুকেন বেশিরভাগই সেই গেটেই চেক হচ্ছে, এটা অনুচিত। আর ভোটের আগে দেখো শুভজিৎ, আমরা ফুল এন্ড ফাইনালে রয়েছি। দুপুরে সুপার প্রাইম টাইমে আমরা শুরু করেছিলাম যুদ্ধের কথা বলে, যুদ্ধের খবর দিয়ে। এবার রাজ্যের খবরে যদি আরেকবার ফিরে আসি, আমরা কিছুক্ষণ আগে 100 দিনের কাজের খবর ফের দিয়েছি যে চালু করতে হবে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কিন্তু ভোটের আগে রাজ্যে একই সঙ্গে ওবিসি সংঘাত কিন্তু তুঙ্গে। তার কারণ হাইকোর্টের রায়কে হাতিয়ার করে এবার আসরে নেমেছে বিজেপি। কিছুক্ষণ আগে ঠিক যেভাবে 100 দিনের কাজের প্রকল্পের রায় নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল, ঠিক একই কায়দায় এবার ওবিসি সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে পথে নেমেছে বিজেপি। বাংলায় তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট ব্যাংক রাজনীতির জন্যই সংরক্ষণ দিয়েছিল বামেরা। জাতীয় ওবিসি কমিশনের অনুমোদন ছাড়াই মুসলিমদের অন্তর্ভুক্তি করা হয় ওবিসি লিস্টে। সল্টলেকে ওবিসি কমিশনের সামনে ধর্ণা মঞ্চ থেকে তোপ শুভেন্দুর। তোষণ এবং তুষ্টিকরণ
এই রাজনীতি পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে? কখনো ভোট ব্যাংকের রাজনীতির কথা বাবা সাহেবও ভাবেননি, মোদিজিও ভাবেননি। এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না। এর প্রথম উদ্বোধন করলেন কে? কমরেডরা প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে। আগে তো 90 করেছিল, আর এখন যা কাণ্ড করছে 98% মুসলিম কমিউনিটিকে ওবিসির তালিকায় এনে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ। এর কারণ হল আমাদের এই রাজ্যের ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে। কথা বলবো রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সায়ন্ত। জানতে চাইবো যে ওবিসি তরজা যখন তুঙ্গে, অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেসকে এটা নিয়ে লাগাতার আক্রমণ করে যাচ্ছে বিজেপি এবং সেটাও হাইকোর্টের রায়কে হাতিয়ার করে, তখন উল্টো দিক থেকে সরকারিভাবেই বা এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করবার জন্য উচ্চতর আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে কিনা, এবং রাজনৈতিকভাবে বা তৃণমূল কংগ্রেসের দিক থেকে এটার কি মোকাবিলা করার কথা ভাবা হচ্ছে? দেখো, তৃণমূলের তরফে কিন্তু ইতিমধ্যে এটা উচ্চতর আদালতে যাওয়ার কথা বলা হয়েছে এবং তারা সেই মতো আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে। কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেভাবে এই ওবিসি সংরক্ষণের সিদ্ধান্ত, অর্থাৎ বিধানসভায় যে বিল পাস হয়েছে তাতে যেমন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, তার উপরে উচ্চতর আদালতে কি করতে হবে এবং উচ্চতর আদালতে গিয়ে কীভাবে অ্যাপিল করলে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ সম্পূর্ণ খারিজ করা যায়, সেই ব্যাপারে কিন্তু আইনজ্ঞদের সঙ্গে কথা বলছে তৃণমূল কংগ্রেসের এর আইনজ্ঞ সেলের সদস্যরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীর সঙ্গে যারা আইনজ্ঞরা রয়েছেন তারা কথা বলেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে বিজেপি কিন্তু এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে আসলে নেমে পড়েছে। আজকে সল্লেকে ওবিসি কমিশনের সামনে তারা ধর্ণা মঞ্চে রীতিমতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বিষয় পরিষ্কার করে দেন যে ওবিসি নিয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না, ওবিসি সংরক্ষণ মান্যতা দেওয়া হবে না। কারণ অন্যায়ভাবে জাতীয় ওবিসি কমিশনের কোনো অনুমোদন ছাড়াই কিন্তু এভাবে বিল পাস করানো হয়েছে এবং যে কারণে তারা শেষ দেখে ছাড়বে। অর্থাৎ শুধুমাত্র হাইকোর্টের লড়াই নয়, লড়াই কিন্তু রাজনীতির আসরেও, এটা কিন্তু বিজেপির আজ ধর্ণা মঞ্চ থেকে বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারেই আপাতত তোমাকে ধন্যবাদ সায়ন্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে ওবিসি কমিশনের অফিসের সামনে, দফতরের সামনে যে ধর্ণা কর্মসূচি চলছে বিজেপির এবং সেখানে একই সঙ্গে যে প্রচার চলছে কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত তৃণমূল কংগ্রেস সরকারের, রাজ্য সরকারের নতুন যে বিজ্ঞপ্তি তাকে অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে সেই হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করেই বিজেপি রীতিমতো এটাকে নিয়ে আসরে নেমেছে, রাজনৈতিক প্রচারে নেমেছে, জানাচ্ছিলেন আমাদেরকে সায়ন্ত। অন্যদিকে এই ওবিসি মামলায় আদালতে রাজ্যের ধাক্কা, বিধানসভায় তাই লাড্ডু বিতরণ বিজেপির এক প্রকার সেলিব্রেশনের মোড ছবি দেখতে পাওয়া গেল। সেই ছবি আপনাদের দেখাবো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সেলিব্রেশন, বিধানসভায় লাড্ডু বিতরণ বিজেপির। ওবিসি মামলায় আদালতে রাজ্যের ধাক্কা, সেলিব্রেশনে শুভেন্দু অধিকারী। পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেই সময় মেনেই শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা কলকাতা হাইকোর্ট ওবিসির ক্ষেত্রে যে স্থগিতাদেশ দিয়েছে তা নিয়ে তারা এই মুহূর্তে লাড্ডু, তার পাশাপাশি দেখা যাচ্ছে বাজনা তারা নিয়ে এসছেন এবং তারা এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও দিচ্ছেন। মমতার সরকার বারবার হিন্দু বিরোধী যেসব বিল নিয়ে এসছে, ওবিসি বিল, হাইকোর্ট থাপ্পড় মেরে সেই বিলকে স্থগিতাদেশ দিয়েছে মহামান্য বিচারপতি। কেন বারবার এই সরকার একটা তোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতিতে দুষ্ট, পক্ষপাত দুষ্ট। তাই কোর্ট বারবার জানানোর পরেও যে এই ওবিসি বিল সুপ্রিম কোর্টে গেছে, সেখানে আটকে আছে এবং নতুন করে খেলা খেলতে গিয়ে হাইকোর্ট আবার নতুন করে বারংবার আদালতে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, আর তারপরেও রাজ্য সরকারের শিক্ষা হচ্ছে। এবং গতকাল কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্তা এবং তপব্রত বাবুর যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়কে পালন করতেই আজকে বিধানসভার যে 2 নম্বর গেট রয়েছে সেখানেই বিজেপি বিধায়করা তারা লাড্ডু বিতরণ করলেন। অন্যদিকে বিজেপিকে পাল্টা ওবিসি বিরোধী বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের চেষ্টা করেন, বিরোধীরা চাকরি খাওয়ার ব্যবস্থা করে, আদালতে গিয়ে বাধা সৃষ্টির চেষ্টা করে, এমনটা কুণাল ঘোষ মন্তব্য করেছেন।
ফের বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। এই বিরোধী দলনেতা যিনি লাড্ডু বিলি করেন, তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে, এই বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে। শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন যে কোন বিচারপতি যখন অবসরের পর কিছু কিছু কাজ করেন তখন এই বিচার সম্পর্কে প্রশ্ন উঠে যায়। মুখ্যমন্ত্রী সমস্যাগুলোর সমাধান করতে চাইছেন। এরা চাকরি খাওয়ার রাজনীতি করে, রিলিফ বন্ধ করার রাজনীতি করে এবং কোর্টে গিয়ে আইনি জটিলতা তৈরি করে। ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন, সরকার যেভাবে এগোচ্ছিল, সেটা হাইকোর্টের রায়ে বোধহয় ন্যায় বিচার হলো না। সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, সিপিআইএম নেতা। আমি কথা বলবো সৃজনের সঙ্গে। সৃজন, আপনাদের প্রতিক্রিয়া। ওবিসি নির্দেশ আমরা দেখেছি, হাইকোর্টের যে নির্দেশ এসছে নতুন করে যে ওবিসি তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে রাজ্য, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া, কিন্তু তারপরে বিজেপির তরফ থেকে একদিকে সেলিব্রেশন শুরু হয়েছে, লাড্ডুবিলি চলছে বিধানসভাতে, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে ওবিসি বিরোধী বিজেপি, কিন্তু এর মাঝে প্রকৃত ওবিসি যারা তাদের সংরক্ষণ কিন্তু সেই ঝুলেই রয়েছে। সৃজন, না এটা তখন এখন হচ্ছে তখন শুভেন্দু অধিকারী ছিল এবং সাধারণ কমিটির রিপোর্ট পরবর্তী সময় বামপন্থী তাতে এই শুভেন্দু অধিকারীরাও পাচ্ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ওবিসি নতুন ক্যাটাগরি তৈরি করে সংখ্যালঘু মানুষদের চাকরি ইত্যাদির প্রশ্ন করেছিল। এখন তৃণমূল যেটা করছে, প্রথমত তৃণমূল এত আইন ধরেছে, এটা আবার সেই 1993 এর এতে ফিরে গেছে। তাহলে মাঝখানে এইগুলো কেন করলো বিজেপি? কোনো কারণে সৃজনের সঙ্গে আমাদের ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমরা শুনে নেব নওশাদ সিদ্দিকী, বিধানসভাতে একমাত্র আইএসএফ বিধায়ক, তিনি কি বলেছেন এই সংরক্ষণ। একদিকে তার জন্য নতুন বিজ্ঞপ্তি জারি তৃণমূল সরকার, অন্যদিকে হাইকোর্ট যেভাবে সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছে সে প্রসঙ্গে। শুধুমাত্র বেশ কিছু জনগোষ্ঠীর মানুষের মন পাওয়ার জন্য তাড়াহুড়ো করে কোর্টের গাইডলাইনকে না মেনে যেভাবে বিধানসভায় লিস্ট ওবিসি এ ওবিসি বি লিস্ট প্লেস করেছিল, তার ধাক্কা বিধানসভার মধ্যে শুধু নয়, কোর্টে তার খেতে হলে রাজ্যের মানুষ নতুন করে আতঙ্কের সামনে দাঁড়িয়ে গেল। এই ফাঁক ফোকরটাকে সামনে দেখিয়ে মামলা হবে, মামলা হলে আবার এটা স্টে হবে, এটা হয়তো অনেকে মনে প্রাণে চাইছে, এই জন্য তারা এটার ফাঁক ফোকর রেখেছে, মামলা হয়েছে, স্টে হয়ে গেছে। রাত পোহালেই কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন রয়েছে, আপনারা জানেন, কিন্তু এই উপনির্বাচন 26-এর আগে 26-এর মহাযুদ্ধের একটা মহড়া বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ ত্রিমুখী লড়াইয়ে আসন ধরে রাখার চ্যালেঞ্জ এক্ষেত্রে তৃণমূলের রয়েছে। ভোটে বড় ফ্যাক্টর হবে মুর্শিদাবাদের হিংসা, অপারেশন সিঁদুরে প্রশ্ন উঠছে সংখ্যালঘু প্রভাবিত কালীগঞ্জে মানুষ কোন দিকে তাদের রায় দেন। অবশ্যই সেদিকে নজর থাকবে। ভোটের আগে সেখানকার আবহাওয়া আমি একটু জানবো আমার সহকর্মী মহাদেবের কাছ থেকে। মহাদেব, একদমই দেখো, এই কালীগঞ্জে উপনির্বাচন থেকে গণতন্ত্রের আরেকটি উৎসব হতে চলেছে বলা যেতে পারে। আর আজকে বলা যেতে পারে যে ভোট কর্মীরা তারা কিন্তু বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই গণনা কেন্দ্র থেকে, অর্থাৎ পানিঘাটে যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্রে কিন্তু সেখান থেকে তারা ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য যে সকল ভোটের প্রক্রিয়া সরঞ্জাম সেই সকল নিয়ে তারা কিন্তু রওনা দিচ্ছেন। দেখো, তোমায় বলি 13টি পঞ্চায়েত রয়েছে এই কালীগঞ্জ বিধানসভায়। এই 13টি পঞ্চায়েতের মধ্যে 309টি বুথ রয়েছে, 309টি বুথে ভোট গণনা ভোট প্রদান হবে।
তারই প্রস্তুতি বলা যেতে পারে, যে যারা আমি দেখার চেষ্টা করবো যে দেখো ইভিএম সহ ভিভিপ্যাট সহ তারা নিয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি বলা যায় নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বিশেষ ব্যবস্থা জোরদার করা হয়েছে। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, সঙ্গে রয়েছে কিন্তু রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, হাজারো বেশি কিন্তু রাজ্য পুলিশ রয়েছে, এবং প্রায় 1236 জন ভোট কর্মী রয়েছেন। এই ভোটকে কেন্দ্র করে বলা যায় যে পর্যাপ্ত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যেমন নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয় রয়েছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে ভোট কর্মীরা তারা কিন্তু এই ভোট কেন্দ্রে আসছেন, এবং এখানে এসে তাদের যে সকল সরঞ্জাম সেইগুলি নিয়ে তারা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এবং আগামী সকাল থেকে গণতন্ত্রের প্রক্রিয়ায় কিন্তু ভোট নির্বাচিত মানুষ ভোট দেবেন। এবং সেই 309টি বুথ রয়েছে, যেখানে স্পর্শকাতর বুথ রয়েছে, এখানে দেখো মহিলা সেনাকর্মীও কিন্তু নিযুক্ত করা হয়েছে, এবং যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য কিন্তু বিশেষভাবে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রস্তুতি, তাদের দলীয় প্রস্তুতি চলছে। কিন্তু আগামীকাল রাত পোহালেই এই যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, সেই উপনির্বাচন আদতে 26-এর ভোটের একটা মহাযুদ্ধের মহড়া বলা যেতে পারে। ভোটের সব খবর সবার আগে শুধুমাত্র TV9 বাংলায় আগামীকাল। অনেক কিছুই পড়ে, কিন্তু বাই ইলেকশনে কেন্দ্র রাজ্য সরকারের প্রভাব থাকে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আগেও লড়াই করেছে, এবারে পুরো শক্তি দিয়ে লড়াই করবে। এবং বিজেপির অর্ধেক যেগুলো ওরা মুখে বলে সেগুলো বাস্তবে দেখাই যায় না, খুঁজে পাওয়া যায় না। ওরা বলে যে এত ওদের নাকি এত এলাকায় এত কমিটি আছে, অমুক আছে। যাদের লোক নেই, জোন নেই, মিসড কল দিয়ে বিয়ে বাড়িতে ঢুকে, শ্রাদ্ধ বাড়িতে ঢুকে লোককে ধরে ধরে মেম্বারশিপের ফোন দেওয়াতে হয়, তাদের আবার এজেন্ট, বুথ এজেন্ট। বিজেপির লোক নেই, জোন নেই, গোয়ারা হারবে। এবার পুজোর থিম নিয়েও পুলিশি ষড়যন্ত্রের অভিযোগ সজল ঘোষের। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় পুলিশের বিধিনিষেধ, ভিড় সামলাতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে বলে নির্দেশ পুলিশের। স্টল বসানো নিয়েও একাধিক বিধিনিষেধ রয়েছে পুলিশের। পুজো আটকাতে এমন ষড়যন্ত্র বলে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। অপারেশন সিঁদুর এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম। সিঁদুরে অ্যালার্জি তৃণমূলের, এমনই অভিযোগ সজল ঘোষের। আমার বক্তব্য হচ্ছে পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নিক, যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয়, অথবা আমাদের পুজোতেই শুধু ভিড় হয়, বাকি পুজোয় ভিড় হয় না। মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠিটা আমার ধারণা কলকাতা শহরে বাকি যত পুজো আছে, বড় বড় পুজো, নামকরা পুজো, বড় নেতাদের পুজো, হ্যাঁ, কারোর পুজোয় এই চিঠি গেছে বলে আমার জানা নেই, আমার কাছে খবর নেই। শুধুমাত্র একটা পুজোকেই যখন চিঠি, তাহলে ধরে নিতে হবে যে এই পুজোতেই শুধু ভিড় হয়, অন্য পুজোয় ভিড় হয় না। আর যদি অন্যদের ভিড় হয়, তাহলে আমাকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদেরকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদের জন্যই শুধু আইন, বাকিদের জন্য কোনো আইন নেই? আসলে অপারেশন সিঁদুর নামটা শোনার পরই যাদের সিঁদুরে অ্যালার্জি তাদের নির্দেশ এসে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। পুলিশ বন্ধ চাইলে তো পুলিশ বলতো যে তোমার পুজো করা হবে না, করতে পারবে না। পুলিশ বলছে যে একগুচ্ছ কিছু নিয়ম দিয়েছে যে এইগুলো মেনটেন করতে হবে। কারণ সংস্কৃত আমরা গতবারও দেখছি যথেষ্ট ভিড় হয়, উনি তো ফেমাস হয়েছেন এই পুজো দিয়ে। তো এবার সেই পুজোর আগে যদি কোথাও ভিড় হয় তার জন্য তো বিধিনিষেধ থাকবে। কিন্তু উনি এইটা বলে আসলে রাজনৈতিক রং ছড়িয়ে নিজের দলের মধ্যে গুরুত্ব বাড়াতে চাইছেন। আগামী বিধানসভা নির্বাচন, সেখানে হয়তো দরকার পড়বেও না। এবার চোখ রাখবো ভাটপাড়ায়। সেখানে পুকুর চুরি, একটা দুটো নয়, অন্তত 35টা পুকুর চুরি হয়েছে গত এক বছরে। এই অভিযোগ ভাটপাড়ার 34 নম্বর ওয়ার্ডে এবং 35 নম্বর ওয়ার্ডে। মাত্র এক বছরে 35টি পুকুর উধাও হয়ে গিয়েছে, কিন্তু কেউ কিচ্ছুটি জানেন না। ভাটপাড়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার তিনি বিএলআর থানা থেকে শুরু করে বিএলআরও সবাইকে নোটিশ দিয়েছেন, তারপরেও কেউ জানেন না। এটা একটু বিস্ময়। আমাদের থেকেই নাকি প্রথম শুনছেন তারা, এমনটা পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি বলছেন। শুনুন কি বলছেন তিনি। দেবজ্যোতি, মাটি কারা দিচ্ছে? এটা কারা দিচ্ছে মাটি? যাদের জমি হবে তারা দিয়েছে। কারা? কাদের জমি? এটা তো আমরা জানি না দাদা। মাটি কারা দিচ্ছে? এটা কারা দিচ্ছে মাটি? যাদের জমি হবে তারা দিয়েছে। কারা? কাদের জমি? এটা তো আমরা জানি না দাদা। আপনার কাছে দিয়ে ফার্স্ট শুনলাম, আমার কাছে এরকম করে কেউ অভিযোগ করেনি। আপনার কাছে দিয়ে শুনলাম, আমি এখনই যথাযথ স্থানে আমি অভিযোগ নথিভুক্ত করাবো এবং যাতে দ্রুত পদক্ষেপ নিই
সেই জন্য আমি কথা বলতে এখন এগুলো আমি প্রথমত আমাদের যে সমস্ত রেকর্ড আছে অফিসে সেগুলো আমি দেখি যে কী অ্যাকশন নেওয়া হয়েছিল, আদৌ কোনো অ্যাকশন নেওয়া হয়েছিল কিনা। যদি না নেওয়া থাকে যেমন আইন অনুযায়ী যা ব্যবস্থা নেয় সেটা আমি। পুকুর ভরাট ধামাচাপা দিতে আসরে নেমে পড়েছেন ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার নাম সুকেশ বিশ্বাস। তিনি আবার বলছেন যে পুকুর ভরাট হচ্ছে না, তিনি বলছেন যে 2-4টি ডোবা ভরাট হচ্ছে। যারা ছেলে পূর্বপুরুষ তারা ধান চাষ করতো, বিলে করতো, সেই ধান চাষে এখন অবমান হচ্ছে না। তারা কী করলো, ধানের জমিটা মাটি কেটে পাটটা উঁচু করলো। উঁচু করার পর কী হয়ে গেল, ওটা ভেরি হয়ে গেল, 2 ফুট জল, মাছ চাষ করলো। সেই মাছ চাষ করে এখন সে জল হাই ড্রেন হয়ে যাওয়ার, জল পাচ্ছে না, কী করবে তখন? আর জমিটা ফেলে রাখবেন, তখন ওই পাটটা আবার কেটে আবার লেভেল করে দিল, অমনি আপনারা বলছেন পুকুর। মাত্র 1 বছরে কিভাবে 35টা পুকুর ভরাট। তথ্য বলছে যে 2 বছরে 3 জন বিএলআরও বদল হয়েছে এই ব্যারাকপুর ব্লক 1-এ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কিভাবে ব্যারাকপুরে পুকুর চুরি, এ প্রশ্ন তুলে কটাক্ষ করছে বিজেপি, প্রশ্ন তুলছে সিপিএম। ভাটপাড়া পৌরসভাতে 35টা জলা জমিকে ভরাট করেছে। এটা ইও নবান্নকে চিঠি দিয়েছে, আমার কাছে কপি আছে। ইও নবান্নকে চিঠি দিয়েছে যে এটাকে ইলিগালি ভরাট করা হয়েছে। তা সত্ত্বেও এই সরকারে কোনো হেলদোল নেই। কেন? ওখানকার পার্থভূমিক, ওখানকার যারা ওটা মানে টাকা তোলার একটা জায়গা বানিয়ে দিয়েছে। ভাটপাড়া পৌরসভা এখন টাকা তোলার জায়গা হয়ে গেছে। জল ভরো নামে কোটি কোটি টাকা দিল্লি থেকে এসেছিল, সব টাকাটাকে লুটে পুটে খেয়ে নিয়েছে সরকার। এই পৌরসভা এবং থানা প্রশাসন এরা একেবারে চোখ বুজে রয়েছে। এতগুলো পুকুর ভরাট হয়ে গেল, থানা প্রশাসনের বিএলআর দপ্তরে কোনো হুঁশ নেই, থানার কোনো হুঁশ নেই, পৌরসভার কোনো হুঁশ নেই। আসলে এখান থেকে সব পেছন দরজা দিয়ে কামাই আছে। ভারতে অবৈধভাবে এসে পরিচয়পত্র পাওয়া, ভোটে দাঁড়ানো, কলেজের পথ যাওয়া, এসব বাংলাদেশিদের কাছে এখন জাস্ট জলভাত। তাই বলে কলেজের ফ্যাকাল্টি হওয়া টাটকা উদাহরণ হতে পারেন শান্ত ভৌমিক ওরফে সায়ন, ওরফে আরও কত নাম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের গেস্ট ফ্যাকাল্টি, মানে অতিথি অধ্যাপক, ফ্ল্যাট কিনে সংসার পেতেছিলেন। পরে জানা গেল ইনিও অবৈধ বাংলাদেশি। ভোটার, আধার সব কিছু পেয়ে যাওয়ার পাশাপাশি বাংলায় চাকরিটাও পেয়ে গিয়েছিলেন বাংলাদেশি সায়ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে সবে তদন্ত শুরু করতে যাচ্ছিল। শিলিগুড়ির লেক টাউনে এই আবাসনেই থাকতেন শান্ত ভৌমিক। যদিও এলাকার বাসিন্দাদের বা এই বিল্ডিংয়ের যারা অন্যান্য ফ্ল্যাট ওনার তাদের দাবি তার নাম শান ভৌমিক। সম্প্রতি ধরা পড়ে তিনি ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছেন এবং খুঁজতে গিয়ে দেখা যায় এই আবাসনে কার্যত একটি ফ্ল্যাট এগ্রিমেন্টের মাধ্যমে নিয়েছেন তিনি, যদিও সেই ফ্ল্যাটের কোনো রেজিস্ট্রি হয়নি। প্রশ্ন উঠছে, কি করে ভোটার এবং আধার কার্ড তৈরি হলো? কি করেই বা শান্ত বাংলাদেশি নাগরিক হয়েও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজে যোগ দিলেন? এই লেক টাউন এলাকার কাউন্সিলর খোদ শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেবও স্পষ্ট ভাষায় বলছেন এই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এই আবাসনের এই ফ্ল্যাট তিনি নিয়েছিলেন কিন্তু রেজিস্ট্রি হয়নি। কিভাবে তিনি থাকছিলেন, কিভাবে তার কাছে ভোটার কার্ড বা আধার কার্ড এলো তা স্পষ্ট নয়। এ নিয়ে পুলিশের কাছে তিনিও জানাবেন বলে জানিয়ে দিয়েছেন গৌতম দেব। এই তথ্যগুলো সামনে আসার পর থেকেই অবশ্য ওই শান বা শান্ত বেপাত্তা। তার মোবাইল যেমন সুইচ অফ, তেমনি একাধিক সমাজ মাধ্যমে শান্তর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। কাকদ্বীপের নিউটন দাসের মতন শান্ত ভৌমিকও ফুরুত। ইমেইলে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছে আর পড়াবেন না, বাংলাদেশে ফিরে যাচ্ছে। শান্ত ভৌমিক কি বাংলাকে বড় একটা শিক্ষা দিয়ে গেল? নিউটন, শান্ত, আজাদ বা লাভলি খাতুন, এদের কারণেই কি সব বাঙালিকে বাংলাদেশি ভাবা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে? এদের কারণেই কি পরিচয়পত্র থাকলেও, মানে ভোটার কার্ড, আধার কার্ড এসব দেখালেও বাঙালিদের অবিশ্বাস করা হচ্ছে? আমরা শান ভৌমিক বলে জানি। এইখানকার ভোটার, প্যান, আধার সব আছে, প্রুফ দেখেই তাকে ফ্ল্যাট আর কি ওইভাবে কথাবার্তা হয়েছে। এখানে একজন আছে সায়ন ভৌমিক, আমাদেরকে নাম দিয়েছে সায়ন ভৌমিক। শান্ত বলে কোনো রেকর্ডে নাই, আমার কাছে আছে সায়ন ভৌমিক। এলাকায় দেখা যাচ্ছে না। এ বিষয়টা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একজন অনুপ্রবেশকারী শুধু নন,
তিনি জাল সার্টিফিকেট বানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন। অনুপ্রবেশকারীদেরকে ভারতীয় বানানোর যে কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করেছেন তার একটা উদাহরণ মাননীয় গৌতম দেব মেয়র সাহেবের ওয়ার্ডে সামনে এসছে। আমার কোনো নলেজই ছিল না, সিপি সাহেবের সাথে কথা বলবো যে এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা উচিত। আর এগুলো তো সব সেন্ট্রাল গভর্নমেন্টের ডকুমেন্টস, এগুলো পুঙ্খানুপুঙ্খ দেখে আইনত যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নিতে হবে। নাবালিকাকে ধর্ষণ খুন করে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা হয়, অভিযোগ এমনটাই। হাতে নাতে ধরে ফেলা হয় তাকে, এরপর গণপিটুনি, হাসপাতালে মৃত্যু হয়েছে অভিযুক্ত ওই যুবকের। এই চাঞ্চল্য, এই ঘটনা বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায়। অভিযোগ, সোমবার বিকেলে ওই যুবকের সঙ্গে বছর দশকের নাবালিকাকে শেষবার দেখা যায়। তারপর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। সন্দেহ হওয়ায় যুবককে চেপে ধরেন স্থানীয়রা। মত্ত যুবকের অসংলগ্ন কথায় সন্দেহ আরও বেড়ে যায়। সদ্য খোঁড়া একটি গর্ত এবং তার পাশে একটি কোদাল উদ্ধার হয়। কাছেই পড়েছিল নাবালিকার বিবস্ত্র দেহ। এরপরই অভিযুক্তকে ধরে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে অভিযুক্তের মৃত্যু হয়। নাবালিকাকে যৌন নিগ্রহ এবং খুনের মামলা রুজু হয়েছে। সবাই তাই বলছে যে লালু কোলে নিয়ে যে মানে কিছু করে ফেলেছে। নিজে কোলে করে নিয়ে গেছে। হ্যাঁ, কোলে করে নিয়ে গেছিল। আমি ছেলেটা ব্যাড রিপোর্ট জানি আগের থেকে, ব্যাকগ্রাউন্ড ওই দিকে গ্রামেরই ছেলে। হ্যাঁ, গ্রামেরই ছেলে। ওর ব্যাকগ্রাউন্ডটা আমি ভালোভাবে জানি। এর আগেও অনেক কিছু ঘটনা ঘটে, সেটা আমার বলে লাভ নেই। যখন ওর নামটা শুনলাম তখন আমি একদম তড়ি ঘড়ি উঠে গেলাম ওর বাড়িতে। আমি বললাম যে আমাদের বাচ্চাটা কথা, বলছে আমি ওসব কিছু জানি না। বলছে আমি কি জানি, আমি জানি মানে কলার ধরে তুলে নিয়ে এলাম, তারপর বললো। টাইম অফিসি ইনভেস্টিগেশনে এখনো অবধি আমরা যা পেয়েছি তাতে সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিক, কারণ যে জায়গায় মেয়েটির বডিটি পাওয়া গেছে সেখানে একটা কোদালও পাওয়া গেছে এবং কিছুটা গর্তও করা হয়েছে দেখলাম। তো আমি নিজে ওখানে পিওতে গিয়েছিলাম, তো সেখান থেকে দেখে মনে হচ্ছে যে বডিটা হয়তো মাটি চাপা দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। প্রাইম অফিসি ইনভেস্টিগেশনে যেটুকু উঠে আসছে সেটুকুই আমি করলাম। আর বাকি যে পার্টটা আছে, যে ইনভেস্টিগেশন করতে করতে আমরা সেটা জানতে পারবো। ইনফ্যাক্ট রেপের যে প্রসঙ্গটা আসছে সেটাও মহিলা যে মেয়েটি মারা গেছে তার মায়ের কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা ওই পক্সো এবং রেপের যে ধারা আছে তা আমরা দিয়েছি। কালিয়াচকে পুলিশের জালে অস্ত্র পাচারকারী, পাচারের আগেই বাজেয়াপ্ত অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে মোজামপুরে অভিযান চালায় পুলিশ। কুখ্যাত অস্ত্র কারবারি মনিরুল ইসলামকে পাকড়াও করে। তার থেকে 4টি পিস্তল, 2টি পাইপগান এবং 35 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বেহাল রাস্তা মেরামতির দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের খাগড়াপাড়া গ্রামের রাস্তার অবস্থা তথৈবচ। খানাখন্দে ভরা রাস্তায় বর্ষার সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি। আজ সকাল থেকে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। রাস্তা সারাইয়েও আমরা ওরা। কেশপুরে বেহাল রাস্তার দুর্ভোগ চরমে উঠেছে। বর্ষায় জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। সারাইয়ের কোনো হেলদোল নেই প্রশাসনের। ভোটে এই বুথে লিড ছিল বিজেপির, তাই থমকে উন্নয়নের কাজ, এমনটাই দাবি বিজেপির পঞ্চায়েত সদস্যর। পাল্টা তৃণমূল দাবি করছে যে রং না দেখে কাজ চলে সেখানে। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস মিলেছে। রাস্তায় খানাখন্দে বৃষ্টির জল জমে রয়েছে। প্রতিবাদে ধানের চারা পুঁতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। খানাকুলের জয়রামপুরের ছবি এটা। অভিযোগ, দীর্ঘদিন ধরে গণেশপুর চক্রপুর রাস্তার বেহাল দশা। সারাইয়ের কোনো রকম উদ্যোগ পঞ্চায়েত নেয়নি। দ্রুত সংস্কারের দাবি তুলে বর্ষার শুরুতেই পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। পাকা রাস্তার দাবিতে দুবার ভোট বয়কট। ঘুম ভাঙে প্রশাসনের। ধুমধাম করে রাস্তার কাজে শিলান্যাস। অভিযোগ, এরপর আর রাস্তা নির্মাণের কাজ সেভাবে এগোয়নি। প্রতিবাদে ঠিকাদারকে আটকে রেখে রাস্তা অবরোধ এলাকাবাসীর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। মুর্শিদাবাদের রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ। হরিহরপাড়ার মিয়ার বাগান হাটে সবজির সঠিক দাম না পেয়ে বিক্ষোভ চাষিদের। পটল, ঢ্যাঁড়স, শসার দাম 2 থেকে 5 টাকা কেজি। ন্যায্য দামের দাবিতে ক্ষোভে ফুঁসছেন কৃষকেরা। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার রবীন্দ্রপল্লী। 1.5 ফুট জলের তলায় রাস্তা। বাড়ির বাইরে বেরোতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে সেখানকার মানুষজনকে। আগে কালভার্ট দিয়ে জল রাজ্য সড়কের নিচ দিয়ে বয়ে যেত। পুরনো কালভার্ট বন্ধ হয়ে প্রতি বছরই বর্ষায় দুর্ভোগ বেড়ে যায়। লাগাতার ভারী বৃষ্টিতে আরও ডুববে রাস্তাঘাট। দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তির আশায় সেখানকার মানুষ।
ঘর না বানিয়ে আবাসের টাকা হাতানোর অভিযোগ। রায়গঞ্জের কাটিহার গ্রামে শোরগোল পড়ে গিয়েছে। ছবি তুলে ঘর ছাড়াই টাকা পেয়েছেন দুটি পরিবার। 2 কিস্তির টাকা ঢুকেও গিয়েছে অ্যাকাউন্টে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের বাকি গ্রামবাসীদের। সার্ভে করতে আসা কর্মীরাও জালিয়াতি করেছে বলে অভিযোগ। নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টি। দক্ষিণ 24 পরগনায় সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উপকূল এলাকায় মাইকে প্রচার প্রশাসনের। শতাধিক ইলিশের ট্রলার ফিরেছে ঘাটে। মরশুমের শুরুতেই লোকসানের আশঙ্কা মৎস্যজীবীদের। জেলা জুড়ে কমলা সতর্কতা জারি। সুন্দরবনে ঝড় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে, ডুবতে পারে জেলার নিচু এলাকা। দার্জিলিংয়ে 3 মাসের জন্য বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম। 17 জুন থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত পাহাড়ে বন্ধ প্যারাগ্লাইডিং, সান্দাকফু ট্রেক, বন্ধ রিভার রাফটিং। বর্ষা এবং বন্যপ্রাণীর প্রজনন মৌসুমের কথা মাথায় রেখে প্রতি বছর এই সময় পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধ থাকে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH